নমস্কার। আজকের এই সাহিত্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি কবিতার গভীরে ডুব দেব যা ওপর থেকে দেখতে ভারী শান্ত, সাধারণ একটা শোকগাথা মনে হলেও এর ভেতরে কিন্তু এক চরম জটিল আর বিদ্রোহী চিন্তার লাভা ফুটছে। আচ্ছা, ১৬৩৭ সালের কথা একটু ভাবুন তো। জন মিল্টন, যিনি পরে ইংরেজি সাহিত্যের অন্যতম দিকপাল হবেন, তার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী এডওয়ার্ড কিং মারা গেলেন আইরিশ সাগরে মর্মান্তিক এক জাহাজ ডুবিতে। মিল্টন তার এই হারানো বন্ধুর স্মৃতির উদ্দেশ্যেই লিখলেন লিসিডাস। একজন সাহিত্যের ছাত্র বা অনুরাগী হিসেবে বলতে পারি এই কবিতাটি যেন একটা বিশাল পাজল। এর প্রতিটা লাইনে লুকিয়ে আছে বিস্ময়। তো চলুন আর দেরি না করে এই কবিতার বাইরের সুন্দর আবরণটা সরিয়ে এর আসল একটু রুক্ষ রূপটা অনুসন্ধান করা যাক। আজকের আলোচনায় আমরা মূলত ৫টা ধাপে এগোব। প্রথমে দেখব রাখালিয়া বা প্যাস্টোরাল রূপক এবং শোকের ব্যাপারটা, তারপর প্যাগান আর খ্রিস্টান মিথের সেই অদ্ভুত সংঘাত। তৃতীয় ধাপে শুনব মেষপালক এবং বিচারকের দুটি সম্পূর্ণ ভিন্ন কণ্ঠস্বর। এরপর আসব বিদ্রোহী মিল্টন এবং তার এক চরম সমালোচকের কথায়। আর সবশেষে এর সেই বিখ্যাত দ্ব্যর্থবোধক সমাপ্তি এবং সাহিত্যের দুনিয়ায় এর বিশাল প্রভাব নিয়ে কথা বলব। তো চলুন প্রথমেই আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ রাখালিয়া রূপক আর শোকের দিকটায় একটু নজর দেয়া যাক। সাহিত্যে এই প্যাস্টোরাল বা রাখালিয়া ধারার কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। সেই প্রাচীন গ্রিস থেকে শুরু করে রেনেসা পর্যন্ত সহজ সরল গ্রামের পটভূমিতে প্রিয়জনের স্মৃতিচারণ করাটা কবিদের বেশ পছন্দের একটা স্টাইল ছিল। মিল্টনও সেই পথেই হাঁটলেন। কিন্তু এই লিসিডাস নামটা কেন বাছলেন তিনি? একটি ইতিহাসের দিকে তাকালে কিন্তু রীতিমতো চমকে যেতে হয়। থিওক্রেটাসের লেখায় লিসিডাস ছিল একজন নিরীহ কবি ও মেষপালক। বেশ মানানসই, তাই না? কিন্তু হেরোডোটাসের ইতিহাসে সেখানে লিসিডাস নামের একজনকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। ওভিডের বর্ণনায় লিসিডাস হল অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া, আর লুকানের রচনায় সেখানে লিসিডাস নামের এক নাবিককে লোহার আংটা দিয়ে জাহাজ থেকে নির্মমভাবে ছিন্ন ভিন্ন করে টেনে নেওয়া হয়েছিল। মানে বুঝতেই পারছেন নামের আড়ালে কি ভীষণ এক সহিংসতার ইতিহাস লুকিয়ে আছে। আর ১৬৩৭ সালে মিল্টন ঠিক এই নামটাই দিলেন তার ডুবে যাওয়া বন্ধুকে। এখন এই ছকটার দিকে তাকালে আসল মজার ব্যাপারটা ধরতে পারবেন। মিল্টন কিভাবে তার বাস্তবের কেমব্রিজ জীবনটাকে একেবারে রূপকথার মতো একটা গ্রামীণ ছাঁচে ফেলে দিয়েছেন। সমালোচকরা তো একে রীতিমতো একটা মেক বিলিভ বা কল্পনার খেলা বলেন। দেখুন, বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো পাহাড় হয়ে গেছে মেষ চড়ানোর জায়গা, পড়াশোনা করাটা হয়ে গেছে মাঠে মেষ চড়ানো। কেমব্রিজের সহপাঠীরা কবিতায় হয়ে উঠেছে স্যাটায়ার্স এবং ফর্মসের মতো পৌরাণিক প্রাণী। আর সবচেয়ে মজার ব্যাপার, কোনো এক রাশভারী বয়স্ক প্রফেসর কবিতায় দিব্যি ওল্ড ড্যামোয়েটাস নামের এক চরিত্র হয়ে বসে আছেন। একেবারে পারফেক্ট মেটাফোর। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, প্যাগান এবং খ্রিস্টান মিথের সেই তীব্র সংঘাত। আমরা এতক্ষণ যে শান্তশিষ্ট রাখালিয়া রূপকের কথা বললাম তার নিচেই কিন্তু একটা বিশাল দ্বন্দ্ব চলছে। মিল্টন অত্যন্ত সাহসের সাথে কবিতায় দুটো সম্পূর্ণ আলাদা জগৎকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। একদিকে আছে প্রাচীন প্যাগান বা দেবদেবীদের উপকথা, যেমন অরফিয়াস, জুভ, নেপচুন বা অন্ধ ফিউরিদের মতো পৌত্তলিক চরিত্ররা। আর ঠিক উল্টো দিকেই তিনি বসিয়ে দিয়েছেন একেবারে খাঁটি খ্রিস্টীয় সত্যকে, ঈশ্বরের চূড়ান্ত বিচার বা জাজমেন্ট ডে এবং যিশুর পুনরুত্থানের পবিত্র ধারণাকে। দুটো একেবারে বিপরীত মেরুর জিনিস, আর এই অদ্ভুত সংমিশ্রণটাই পুরো কবিতায় একটা দারুণ অস্থিরতা, একটা টেনশন তৈরি করে। এর একটা খুব সুন্দর উদাহরণ হল রোমান সূর্যদেবতা ফোবাসের হঠাৎ করে কবিতায় ঢুকে পড়া। ভাবুন, একজন শোকাহত মানুষ যখন জীবনের সব পরিশ্রমের অর্থহীনতা নিয়ে হাউ হাউ করে কাঁদছে, আক্ষেপ করছে, ঠিক তখনই ফোবাস বা অ্যাপোলো এসে তাকে থামিয়ে দিচ্ছে, দিয়ে বলছে, আরে এই পৃথিবীতে তো আসল খ্যাতি নেই, প্রকৃত খ্যাতি তো শাশ্বত, যা ঈশ্বরের বিচারের দিনেই প্রমাণ হবে। মানে একটু খেয়াল করুন, মিল্টন একটা ধ্রুপদী রোমান দেবতার মুখ দিয়ে আসলে একটা চূড়ান্ত ঐশ্বরিক খ্রিস্টান সত্য বলাচ্ছেন। একেবারে ব্রিলিয়ান্ট। এবার আমরা ঢুকছি তৃতীয় পর্বে, যেখানে আমরা শুনব দুটি ভিন্ন কণ্ঠস্বর, মেষপালক এবং বিচারক। এই যে সংঘাতের কথা বললাম, এটা শুধু মিথোলজির মধ্যেই আটকে নেই। এই শোকগাথার কাঠামোটাই এমনভাবে তৈরি যে এতে দুটো একেবারে আলাদা গলার স্বর শোনা যায়। প্রথম গলাটা হলো এক সাধারণ মেষপালকের। এই মেষপালক তার মৃত বন্ধুর জন্য একেবারে দিশেহারা। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যেহেতু লিসিডাস জলে ডুবে মারা গেছে, তার কোনো মৃতদেহ পাওয়া যায়নি, কবর দেওয়ার মতো কিচ্ছু নেই। এই শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। লরেন্স ডব্লিউ হাইম্যানের এই উদ্ধৃতিটা দেখুন। তিনি বলছেন, এই মেষপালক আসলে সেই বিশ্ব ব্যবস্থার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, যে ব্যবস্থা একজন তরতাজা তরুণকে অকালে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এক গভীর অস্তিত্বের সংকট। আর ঠিক এই হতাশা আর কান্নার মাঝখানে আচমকা শোনা যায় দ্বিতীয় কণ্ঠস্বরটি, একেবারে বাজখাই গলা। তিনি হলেন পাইলট অব দ্য গ্যালিলিয়ান লেক, অর্থাৎ স্বয়ং সেন্ট পিটার।
সেন্ট পিটার এখানে কোনো সান্ত্বনা দিতে আসেননি, তিনি এসেছেন একজন ক্রুদ্ধ বিচারকের ভূমিকায়। তিনি চার্চ অফ ইংল্যান্ডের সেই সময় দুর্নীতিগ্রস্ত যাজকদের রীতিমতো তুলোধনা করেন। তিনি তাদের নেকড়ের সাথে তুলনা করে একটি 2-হ্যান্ডেড ইঞ্জিন বা দ্বিমুখী অস্ত্রের ভয়ঙ্কর শাস্তির কথা শোনান। একবার ভাবুন দৃশ্যটা, একদিকে মেষপালকের ডুকরে কাদা আর অন্যদিকে সেন্ট পিটারের এই তীক্ষ্ণ রাগান্বিত হুঙ্কার। কি অসামান্য একটা নাটকীয়তা তৈরি হচ্ছে, তাই না? আর এই নাটকীয়তা থেকেই আমরা পৌঁছাই আমাদের চতুর্থ পর্বে, বিদ্রোহী কবি এবং তার সমালোচক। এই জায়গাটা সত্যি বলতে আমার সবচেয়ে প্রিয়। ১৬৩৮ সালের প্রেক্ষাপটটা একটু মাথায় রাখুন। জাস্টা ইডুয়ার্ডো কিং নাফ্রাগো নামের যে স্মারক সংকলনে কবিতাটি প্রথম ছাপা হয়, সেখানে মিল্টনের অন্যান্য পণ্ডিত সহপাঠীরাও কবিতা লিখেছিলেন। তখন আর্চবিশপ লর্ডের রক্ষণশীল প্রভাবের যুগ, চারদিকে অত্যন্ত আলংকারিক ব্যারিক শৈলীর জয়জয়কার। কিন্তু আমাদের মিল্টন কি করলেন? তিনি বেছে নিলেন একটা ব্যাকডেটেড, একেবারে সেকেলে রাখালিয়া স্টাইল। কেন? কারণ এই নিরীহ সেকেলে আবরণের আড়ালেই তিনি চার্চের বিরুদ্ধে তার চরম র্যাডিক্যাল আর বিদ্রোহী চিন্তাভাবনাকে লুকিয়ে পাচার করে দিচ্ছিলেন। কেউ কেউ বলেন মিল্টন নাকি ইচ্ছে করে এই সমসাময়িক কবিদের ওই ট্রেন্ডি স্টাইলটাকে ব্যঙ্গ করতেই পুরনো পথ ধরেছিলেন, একেবারে মাস্টার স্ট্রোক যাকে বলে। কিন্তু জানেন তো, মিল্টনের এই মাস্টার স্ট্রোক সবার হজম হয়নি, বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর ডার্ক সাইটের সমালোচক স্যামুয়েল জনসনের। তিনি এই কবিতাটি পড়ে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন। তিনি একে তুলোধনা করে বলেছিলেন সহজ, গ্রাম্য এবং জঘন্য। তার ওই বিখ্যাত কথাটা খেয়াল করুন, যেখানে কল্পনা করার এত ফুরুষত থাকে সেখানে আসল শোক থাকতে পারে না। মানে জনসনের সোজা কথা ছিল, কেউ যদি সত্যি এত কষ্ট পায়, সে বসে বসে এসব রূপকথার ছক কষবে নাকি? জনসনের এই ক্ষোভের পেছনে মূলত ৩টে যুক্তি ছিল। প্রথমত, তার মতে এই রাখালিয়ার রূপকটা বহু আগেই এক্সপায়ার করে গেছে, এটা একদমই অবাস্তব। দ্বিতীয়ত, ওই যে প্যাগান দেবদেবী আর পবিত্র খ্রিস্টান ধর্মের মিশেল, জনসন একে বলেছিলেন একটা চরম অপবিত্রতা, একটা ঘোরতর অপরাধ। আর তৃতীয়ত, তার মনে হয়েছিল এই কবিতায় কোনো জেনুইন প্যাশন বা সত্যিকারের আবেগ নেই, এটা শুধুই একটা বুদ্ধির কসরত। জনসন তো এও বলেছিলেন যে মিল্টনের নাম না থাকলে কেউ এই কবিতা পড়ে আনন্দই পেত না। আচ্ছা, জনসন যাই বলুন না কেন, এবার আমরা আমাদের পঞ্চম ও শেষ পর্বে দেখব এই কবিতার সমাপ্তি আর উত্তরাধিকার আসলে কেমন। এই শোকাগাথা কিভাবে শেষ হয় জানেন? কবিতার একদম শেষ দিকে দেখা যায় লিসিডাস যেন মৃত্যুকে জয় করে স্বর্গে আরোহণ করছে, আর কবি তিনি সেই রাখালিয়া জগৎকে পেছনে ফেলে একেবারে শেষ লাইনে এসে বলছেন, আগামীকাল নতুন বন আর নতুন চারণভূমির দিকে যেতে হবে, টুমরো টু ফ্রেশ উডস অ্যান্ড প্যাস্টার্স নিউ। কি অদ্ভুত সুন্দর একটা লাইন, কিন্তু একই সাথে এটা খুব দ্ব্যর্থবোধক। একদিকে যেমন শোকের একটা অধ্যায় শেষ হচ্ছে, অন্যদিকে কবি যেন এক নতুন জীবন, নতুন কাজের দিকে পা বাড়াচ্ছেন। এটা শুধু একটা সমাপ্তি নয়, এটা একটা নতুন শুরুরও ইঙ্গিত। আর এই একটা কবিতা ইংরেজি সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে তার প্রমাণ এই স্লাইডটা। শুধু খেয়াল করুন কত জন বিখ্যাত লেখক লিসিডেসের এক একটা লাইন তুলে এনে তাদের বইয়ের নাম রেখেছেন। উইলিয়াম ডিন হাওয়েলস থেকে শুরু করে টমাস উলফের সেই বিখ্যাত লুক হোমওয়ার্ড এঞ্জেল, কিংবা জন ব্রুনারের দ্য শিপ লুক আপ, এই সব কিছুর শেকড় কিন্তু মিল্টনের ওই একটাই কবিতায়। এর প্রভাব সত্যিই অবিশ্বাস্য। তো পুরো বিশ্লেষণটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে কবিতাটা আগাগোড়া একটা কৃত্রিম মেক বিলিভ দুনিয়া বা রাখালিয়া ঐতিহ্যের ওপর ভর করে লেখা, সেটা কি সত্যিই মানুষের শোকের সেই বিশৃঙ্খল গভীরতা আর একই সাথে রাজনৈতিক বিদ্রোহের আগুনকে ধারণ করতে পারে? একদিকে স্যামুয়েল জনসনের মতো পণ্ডিতের তীব্র বিরক্তি, অন্যদিকে শত শত বছর ধরে টিকে থাকা এর এই অতিকায় সাহিত্যিক প্রভাব। জন মিল্টনের লিসিডাস যেন এই দ্বন্দ্বটার জন্যই আজও এত প্রাসঙ্গিক। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি, তবে ভাবার জন্য কিন্তু অনেক কিছু রয়ে গেল।